হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9-এ পড়ছো তাদের আজকে আমি বাংলার তোমাদের ষষ্ঠ পাঠ নিরুদ্দেশ, প্রেমেন্দ্র মিত্র লেখক, এই গল্পটা তোমাদের কাছে আমি পড়ে শোনাবো। ঠিক আছে? খুব ভালো করে শুনবে পড়াটা। মনে রেখো, বাংলা হোক বা অন্য কোনো বই হোক, পড়াটার অন্তর্নিহিত মানে যদি না বুঝতে পারো, যতই মুখস্থ করো মনে কিন্তু কারোরই থাকবে না। তাই আজকে আমি আশা রাখবো তোমরা প্রত্যেকেই আমার এই ভিডিওটা চলাকালীন নিজেদের টেক্সট বুকটা খুলে বসবে এবং ভিডিওটা ভালো করে শুনে পড়াটা বুঝে নেবে। ঠিক আছে? দেখবে এই আমার পড়াটা শোনার পর তোমাদের পুরো গল্পটার পুরো ব্যাপারটাই মাথায় এমন ভাবে গেঁথে যাবে যে যত প্রশ্নই দিক না কেন প্রত্যেকেই কিন্তু অ্যান্সারগুলো দিতে সক্ষম হবে। তাই চটপট আমার এই ভিডিওটা শোনাকালীন বইটা খুলে বসো। ওকে, চলো শুরু করছি। নিরুদ্দেশ, লেখক প্রেমেন্দ্র মিত্র। ঠিক আছে? এই নিরুদ্দেশ কথাটার মানে কি? হারিয়ে গেছে বা হারিয়ে গেছে কেউ বা কোনো ব্যক্তি, এরকমই তো বোঝায় নিরুদ্দেশ। অর্থাৎ খবরে বিজ্ঞাপন দেওয়া হয় কেউ হারিয়ে গেছে খবর কাগজে, তাই না? তো এখানে লেখক খবরের কাগজে নিরুদ্দেশের যে বিজ্ঞাপনের ছড়াছড়ির দিকে ইঙ্গিত করে তার বন্ধু সোমেশকে বোঝাতে চান যে এই সব বিজ্ঞাপন অধিকাংশ সময়ই অর্থহীন হয় এবং নিরুদ্দিষ্ট ব্যক্তিটি ঠিক থাকে কিন্তু পরে আবার কি করে, ফিরে আসে। তখন এই কথা শুনে সোমেশ নামে এক ব্যক্তি, অর্থাৎ লেখকের বন্ধু, এই ফিরে আসা সংক্রান্ত যে এক ভয়ানক ট্র্যাজেডির কাহিনী এই লেখককে তখন বলেছিল। তো সেটাই আমরা এই গল্পতে বুঝতে পারবো বা শুনতে পাবো। তো চলো গল্পটা পড়তে পড়তেই আমরা পুরো ব্যাপারটা বুঝবো। চলো। দিনটা ভারী বিশ্রী। শীতের দিনে বাদলার মতো এক অস্বস্তিকর আর কিছু বোধহয় নাই। শীতের দিনে বাদলার মতো, অর্থাৎ শীতকালে বৃষ্টি হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো সেটা কেমন লাগবে? ভালো লাগবে, সেটাই বলছে। সেরকম একটা ওয়েদার। বৃষ্টি ঠিক যে পড়িতেছে তাহা নহে, অর্থাৎ বৃষ্টি যে পড়ে যাচ্ছে সেরকম ভাবে নয়, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসাড় হইয়া আছে। অর্থাৎ আকাশে একটা মেঘলা মেঘলা ভাব কেমন একটা লাগে না, সেরকমই লাগছে। তো সোমেশ হঠাৎ আজ আসিয়া না পড়িলে কেমন করিয়া দুপুরটা কাটাইতাম বলিতে পারি না। অর্থাৎ সোমেশ না এলে দুপুরটা যেন কাটতই না, এরকম বোঝাচ্ছে। অর্থাৎ সোমেশ এসে যেন দুপুরটা খুব ভালো কেটেছে লেখকের, এটাই এই লাইনের অর্থ। কিন্তু সোমেশও আজও যেন কেমন হইয়া আসিয়াছে, ও ঠিক ভালোভাবে গুছিয়ে আসেনি রোজকারের মতো, আজকে একটু অন্যভাবেই এসেছে। খবরের কাগজটা দুই একবার উল্টাইয়া পাল্টাইয়া সোমেশের সামনে ফেলিয়া দিয়ে বলিলাম, একটা আশ্চর্য ব্যাপার দেখেছো? এখানে বলিলাম বলতে লেখক, ঠিক আছে? আর সোমেশ বলছে কি? আজকের কাগজে একসঙ্গে 7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন। কটা নিরুদ্দেশের খবর পেয়েছে? 7টা। অর্থাৎ 7টা নিরুদ্দেশ হারিয়ে গেছে 7জন ব্যক্তি হয়তো। সোমেশ কোনো কৌতূহলী প্রকাশ করিল না। সোমেশের কোনো ব্যাপারই না যে জিজ্ঞাসা করবে কার বা কোন বাড়ির বা কোথাকার, কোনো ব্যাপারই না। যেমন বসিয়াছিল তেমনই উদাসীন ভাবেই শুধু সিগারেটের ধোঁয়া ছাড়িতে লাগিল। নিস্তব্ধ ঘরের ভিতর ধোঁয়ার কুণ্ডলি শুধু ধীরে ধীরে পাক খাইতে খাইতে ঊর্ধ্বে উঠিতেছে। অর্থাৎ কেউ যখন সিগারেট বা স্মোকিং করে, তাই না, তখন দেখবে ধোঁয়াগুলো কুণ্ডলি করে করে উপর দিকে ওঠে, সেটাই হচ্ছে। আর সমস্তই নিশ্চল শব্দ, স্তব্ধ, অর্থাৎ বাকিটা সবই কিন্তু স্তব্ধ হয়ে রয়েছে। কথা বলছে না, বিড়ি খেয়ে যাচ্ছে, বিড়ি তো নয়, সিগারেট খেয়ে যাচ্ছে। তো সেখানে যদি কেউ কথা না বলে কিরকম একটা পরিবেশ তৈরি হয় না, তো সেটাই এখানে বলা আছে। বাইরের অসারতা যেন আমাদের মনের ওপরও চাপিয়া ধরিয়া আছে। একটা অসার, বাইরে যে মেঘলা, একটা কেমন গম্ভীর ভাব। শীতকালে মেঘলা মেঘলা, সেটা কেমন মনে হয়, সেটা ভালো লাগছে না। নেহাত একটা কিছু করিয়া এই অস্বস্তিকর স্তব্ধতা ভাঙিবার প্রয়োজনই আরম্ভ করিলাম। লেখক চাইছে যাতে এই জিনিসটা যাতে কেটে যায়। একটা কথাবার্তা চললে সেই জিনিসটার মনে হবে না। তো লেখক সেটা শুরু করলো কি বলে, না, নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায়। লেখক এই কথাটা দিয়ে শুরু করলো। অধিকাংশ ক্ষেত্রেই ব্যাপারটা কি হয় জানো তো? ছেলে হয়তো রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরেছেন, এমন তিনি প্রায় ফিরে থাকেন আজকাল। খেতে বসবার সময় বাবা কয়েকদিন খোঁজ করেছেন, কোথায় গেলেন বাবু, তোমার গুণধর পুত্রটি? লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের পেরাপিরিতে টাকা কটা বার করে দিয়েছেন, সুতরাং তিনি জেনে শুনে মিথ্যার বলতে পারেন না, চুপ করে থাকেন। এগুলো তো গল্প। লেখক বলছে যারা নিরুদ্দেশ হয় তারা নিরুদ্দেশ কিন্তু হয় না, তারা কোথাও হয়তো যায়, দেরি করে হয়তো বাড়ি ফেরে, এরকম ব্যাপার। অথবা মা জানে ছেলে কোথায় যাচ্ছে, কিন্তু বাবার সামনে মিথ্যে কথা বলে চুপ করে থাকে, এই হচ্ছে ব্যাপার। বাবা বলে যান, এত রাত্রে বাবুর আসবার সময় হলো না, আরবারে তো ফেল করে মাথা কিনেছেন।
এবারও কি করে কৃতার্থ করবেন বুঝতেই পারছি। পয়সাগুলো আমার খোলাম কুচি কিনা, তাই নবাব পুত্তুর যা খুশি তাই করছেন। এগুলো কিন্তু প্রত্যেকটা কথার মানে এগুলো কিন্তু গল্প, ঠিক আছে? কে বলছে? এগুলো কিন্তু লেখক, গল্প কথক নিজেই কিন্তু এগুলো বলছে কার সামনে? সোমেশের সামনে, ঠিক আছে? বলছে দূর করে দেব, এবার দূর করে দেব। অর্থাৎ বেশিরভাগ বাবারা কিন্তু তার ছেলেদের এরকম ধরনেরই কথা বলে। এই মৌখিক আস্ফালনই হয়তো ব্যাপারটা শেষ হতে পারত, কিন্তু ঠিক সেই সময়ে গুণধর পুত্রের প্রবেশ। বোঝা ঝোঁক বাবার ঝোঁকটা আর কাটিয়ে উঠতে পারেন না। নিজের কাছে মান রাখবার জন্যেই কিছু বলতে হয়। কতটা রাগ দেখানো উচিত ঠিক করতে না পেরে বলার মাত্রাটা একটু বেশি হয়ে পড়ে, মানে রাগের জন্য বেশি বেশি করে বলে ফেলে। শেষ পর্যন্ত বাবা বলেন, এমন ছেলের আমার দরকার নেই, বেরিয়ে যা। কিন্তু দেখো, বাবা মার এই ধরনের কথাগুলো কিন্তু রাগের কথা। তারা যখন অত্যাধিক মাত্রায় রাগ করে ফেলেন তখনই কিন্তু তাদের মুখ থেকে এই ধরনের কথা বেরিয়ে যায়, কিন্তু মন থেকে কি আদৌ বলেন? তা কিন্তু না। অভিমানী ছেলে আর কিছু না হোক পিতৃদেবের এই আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত হয়, তাই না? এদিকে ছেলেরাও কি করে, এই সমস্ত কথা শোনার পর তারাও জেদের বসে এই কথাগুলো মানতে শুরু করে দেয়। মা কোন দিক সামলাবেন বুঝতে না পেরে কাতরভাবে শুধু বললেন, আহা, খাওয়া দাওয়ার সময় কেন এসব বলো তো, পরে বললেই তো হতো। বাবা এবার মার ওপর মারমুখী হয়ে ওঠেন। তোমার আশকারাতেই তো উচ্ছনে গেছে, মাথাটি তো তুমি খেয়েছো আদর দিয়ে। মা আঁচলে চোখ মোছেন। ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে। এভাবেই বাড়ির ছেলেরা কি করে? বাড়ি থেকে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে। পরের দিন ভয়ানক কাণ্ড। মা সেই রাত থেকে দাঁতে কুটে কাটেনি, অর্থাৎ মা তো খাবে না কিছুই ছেলে বাড়ি না এলে। আজকের দিনেও বিছানা থেকে উঠবেন মনে হয় না। বাবারও হয়তো রাতে ঘুম হয়নি, কিন্তু সে কথা প্রকাশ করবেন কোন মুখে? গৃহিণীকে ধমক দিয়ে বলেন, মিছিমিছি প্যান প্যান করো না, অমন ছেলে যাওয়াই ভালো। মার কান্না আবার উচ্ছ্বসিত হয়ে ওঠে। বাবা এবার দাঁত খিচিয়ে বললেও নিজের মনের আশার কথাটাই বোধ হয় জানান। তাও গেলে তো বাঁচতাম। এই বেলাই দেখো সুরসুর করে আবার ফিরে আসবে, মানে বাবা জানে যে ছেলে ঠিক বাড়িতে ফিরে আসবে, সেই জন্য এরকম একটা কথা ব্যঙ্গ হিসেবে বলে উঠল। এমন বিনি পয়সার হোটেলখানা পাবে কোথায়? মানে বাবা মার এটা হোটেলের সঙ্গে তুলনা করছে, বিনি পয়সার। অর্থাৎ বাবা মার হোটেলে তো টাকা দিয়ে খেতে হয় না, তাই না? সেই জন্য এটা বিনি পয়সার হোটেল বলছে। তো এরকম হোটেল কোথায় পাবে ছেলে? মার এবার অশ্রুসিক্ত স্বরে বলেন, এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় রইল কে জানে, কি করে বসে আমার তাই ভয়। হ্যাঁ ভয়। বাবা কথাটাকে ব্যঙ্গ করি উড়িয়ে দিতে চান। আচ্ছা, আমি যে তোমাদের লাইনগুলো এখন পড়ছি, এটা কিন্তু সবই কিন্তু গল্পকথকের বলা কথা, মানে এই কথাগুলো গল্পকথক সোমেশকে শোনাচ্ছে গল্পের মাধ্যমে, ঠিক আছে? এই নিরুদ্দেশ খবরের পাতায় নিরুদ্দেশের এই বিজ্ঞাপন দেখা মাত্রই গল্পকথক লেখকের কিন্তু মাথায় এই সমস্ত কথাগুলো এসেছে, সেটা কিন্তু গল্পের মাধ্যমে সোমেশকে বোঝাচ্ছে, ঠিক আছে? যে নিরুদ্দেশ কথাটা কিন্তু একেবারেই ঠিকঠাক নয়, অর্থহীন। কেউই কিন্তু নিরুদ্দেশ অ্যাকচুয়ালি হয় না, এটা কিন্তু গল্পকথকের মতে। সেই মতটা বোঝানোর জন্য গল্পকথক এই টপিকটা তুলেছেন। ওকে, বারবার কিন্তু এটা বলছে, এটা কিন্তু গুলিয়ে ফেলো না। বলছে হ্যাঁ ভয়। বাবা কথাটাকে ব্যঙ্গ করে উড়িয়ে দিতে চান। তোমার ছেলে কিছু করেনি গো, কিছু করেনি। দিব্যি আছে কোনো বন্ধুর বাড়ি, অসুবিধে হলেই এসে দেখা দেবে। মার কান্না তবু থামে না। কিরকম অভিমানী জানো তো? বিরক্ত হতে বাবা বেরিয়ে যান। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর। ছেলে ফেরেনি। মা শয্যা থেকে আর উঠবেন না বলেই পণ করেছেন, মানে মা বিছানা থেকে আর উঠবে না। না আর থাকতে দিলে না। এই অশান্তির চেয়ে বনবাস ভালো বলে বাবা বেরিয়ে পড়েন এবং উঠেন গিয়ে একেবারে খবরের কাগজের অফিসে। দেখছে ছেলে এখনো বাড়ি ফিরছে না, তখন খবরের কাগজের অফিসে গেলেন। খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল। কোন দিকে কি করতে হয় কিছু বোঝা যায় না। খানিক এদিক ওদিক বিমূঢ়ভাবে ঘুরে একদিকের একটা অফিস ঘরে ঢুকে পড়ে নিরীহ চেহারার এক ভদ্রলোককে বেছে নিয়ে সাহস করে জিজ্ঞাসা করেন, আপনাদের কাগজে এই একটা খবর বার করতে চাই। নিরীহ চেহারাটার লোকটি হঠাৎ মুখ খুলে ব্যঙ্গের স্বরে বলেন, খবর? কেন আমাদের খবরগুলো পছন্দ হচ্ছে না? আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি? বাবা একটু হতভম্ব হয়ে একবার অসহায়ভাবে চারিদিকে তাকান। পাশের যে ভদ্রলোকের মুখ দেখে অত্যন্ত রূঢ় প্রকৃতির মনে হয়েছিল, তিনি সহানুভূতির স্বরে বলেন, আহা, কি করছো?
ভদ্রলোক কি বলতে চান শোনোই না, বসুন, আপনি বসুন। বাবা একটা চেয়ারে একটু অপ্রস্তুত ভাবে বসবার পর তিনি বলেন, কি খবর বলছিলেন? আগে ঠিক খবর নয়, এই একটু একটু বিজ্ঞাপন। বিজ্ঞাপন? কিসের বিজ্ঞাপন? কতটা স্পেস দরকার? কপি এনেছেন? বাবা আরো বিমূঢ়ভাবে বললেন, আগে ঠিক বিজ্ঞাপন নয়, আমার ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে। তাকে আর তাকে আর কথা শেষ করতে হয় না। টেবিলের অপর দিক থেকে ভদ্রলোক বলেন, ও বুঝেছি, নিরুদ্দেশ। কি দেবেন চেহারার বর্ণনা, না ফিরে আসবার অনুরোধ? বাবা যেন এতক্ষণে কুল পেয়ে বলেন, আগে হ্যাঁ, ফিরে আসবার অনুরোধ। ওর মা বড় কাদাকাটি করছে। বুঝেছি, রাগারেগি করে গিয়েছে বুঝি। ভদ্রলোক একটা কাগজের প্যাড বাবার দিকে এগিয়ে দিয়ে বলেন, নিন, লিখে দিন। লিখে? বাবার মুখে বিপদগ্রস্ত ভাব অত্যন্ত স্পষ্ট। ভদ্রলোক দয়াপরবশ হয়ে বলেন, আচ্ছা, আমরা লিখে দেবক্ষণ, আপনি শুধু নামটামগুলো দিয়ে যান। পরিচয় ইত্যাদি দিয়ে যাবার সময় বাবা অনুরোধ করেন, একটু ভালো করে লিখে দেবেন। ওর মা কাল থেকে জল গ্রহণ করেনি, সে বলতে হবে না, এমন লিখে দেব যে পড়ে আপনার ছেলে কেঁদে ভাসিয়ে দেবে। আপনি নিশ্চিন্ত থাকুন। আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরেন, কিন্তু অশ্রু সজল বিজ্ঞাপন বার হবার আগেই দেখেন ছেলে ঘরে এসে হাজির। অনুতপ্ত হয়ে সে এসেছে মনে করো না, সে বাড়িতে থাকতে আসেনি, শুধু একবার চলে যাবার আগে তার গোটা কত বই নিয়ে যেতে এসেছে। এটা ছেলে বলছে। এবার মার ক্রুদ্ধ স্বর শোনা যায়, তা যাবি বই কি? অমনি কুলাঙ্গার তুই তো হয়েছিস, কোনো ছেলে যেন আর বকুনি খায় না, তুই একেবারে পীর হয়েছিস। পীর কথার মানে কি? লিখে নাও, পীর কথার মানে হচ্ছে মুসলিম সাধক, ঠিক আছে? কাল সারা রাত দুচোখের পাতা এক করেননি তা জানিস? ভেবে ভেবে চেহারাটা আজ কি হয়েছে দেখে আয়, উনি তেজ করে চলে যাবেন। বাবা এবার ভেতরে ঢুকে মৃদুস্বরে বলেন, আহ, আর বকাবকি কেন? মা ধমক দিয়ে বলেন, তুমি থামো, অত আদর ভালো নয়। একটু বকুনি খেয়েছেন বলে বাড়ি ছেড়ে চলে যাবে, এত বড় স্পর্ধা। এবার মা রেগে গেছে। বাবা থেমেছে, এবার মা রেগে গেছে। অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই এই। তাহলে কি এখানে লেখক গল্প কত বোঝাতে চেয়েছেন বুঝতে পেরেছ? তাহলে অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনটা কিন্তু এরকমই হয়, অত ছেলে রাগ করে বাড়ি ছেড়ে চলে যায় আর পরে ফিরে আসে। সোমেশের সিগারেটটা তখনই শেষ হয়েছে, মানে এই গল্পটা বলতে বলতেই সোমেশের সিগারেটটা তখন শেষ হয়েছে। এতক্ষণ ধরিয়া আমার কথা সে মোটেই শুনিয়াছে বলিয়া মনে হয় না, মানে সে যে শুনলো আমার কথা মনে হলো না। এতক্ষণ লেখক তো গল্প বলছিল, সেটাই আর কি। একবার একটু নড়িয়া বসিতেই তাহাকে দেখা যায় নাই। একটু বিরক্ত স্বরেই বলিলাম, কি হয়েছে তোমার বলো তো? মিছিমিছি আমি একলা বকে মরছি। সে কথার কোনো উত্তর না দিয়ে সোমেশ হঠাৎ ছড়ানো পা গুটাইয়া লইয়া সোজা হইয়া বসিয়া সিগারেটের অবশিষ্টটুকু ফেলিয়া দিল। তারপর বলিল, তুমি জানো না, এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। ট্র্যাজেডি মানে শেষে দুঃখ এবং বিচ্ছেদ, এমন তাকে বলে ট্র্যাজেডি। বোঝা গেল? অর্থাৎ সব বিজ্ঞাপন যেরকম অর্থহীন হয় তা কিন্তু না, কিছু কিছু ট্র্যাজেডি কিন্তু থাকে। তা থাকে যে আমি অস্বীকার করছি না, কখনো কখনো সত্যি যে যায় সে আর ফেরে না। সোমেশ একটু হাসিয়া বলিল, না, তা বলছি না, ফিরে আসারই ভয়ানক একটা ট্র্যাজেডির কথা আমি জানি। তাহলে কি সেই ট্র্যাজেডি? এবার সোমেশ শুরু করবে বলতে। আমি উৎসুক ভাবে তাহার দিকে চাহিয়া বললাম, তার মানে শোনো বলছি। বাহিরে এতক্ষণে বৃষ্টি আবার আরম্ভ হইয়াছে। কাচের শাসির ভিতর দিয়া বাহিরের রাস্তাঘাট ঝাপসা অবাস্তব দেখাইতেছে, মনে হইতেছে আমরা যেন সমস্ত পৃথিবীর হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি। এখানে কাচের শার্সি মানে দরজা বা জানালার কাচের পাল্লা, ঠিক আছে? সেখান থেকে ঝাপসা দেখা যাচ্ছে, আর কি মনে হচ্ছে যেন সমস্ত পৃথিবী থেকে এরা বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপর পুরনো খবরের কাগজের ফাইল যদি উল্টে দেখো তাহলে দেখতে পাবে বহু বছর আগে এখানকার একটি প্রথম সংবাদপত্রের পাতায় দিনের পর দিন একটি বিজ্ঞাপন বেরিয়েছে। সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস। দিনের পর দিন ধারাবাহিকভাবে পড়ে গেলে সম্পূর্ণ একটি কাহিনী যেন জানা যায়। পরপর যদি পড়া যায় পুরো পরপর দিনের খবরের কাগজগুলো, তাহলে একটা ইতিহাস, একটা কাহিনী যেন জানা যায়, এরকম বলছে। মনে হয় ছাপায় লেখা সত্যি, যেন কান পাতলে কাতর আর্তনাদ শোনা যাবে, এমন ভাবে লেখা ছিল। সে বিজ্ঞাপন অবশ্য নিরুদ্দেশের। প্রথমে দেখা যায় মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসার জন্য,
অস্পষ্ট আড়ষ্ট ভাষা, কিন্তু তার ভিতর দিয়ে কি ব্যাকুলতা যে প্রকাশ পেয়েছে তা না পড়লে বোঝা যায় না। ধীরে ধীরে মায়ের কাতর অনুরোধ হতাশ দীর্ঘশ্বাসের মতো খবরের কাগজের পাতায় যেন মিলিয়ে যেতেও দেখা গেল। তারপর শোনা গেল পিতার গম্ভীর স্বর, একটু যেন কম্পিত তবু ধীর ও শান্ত, শোভন ফিরে এসো। তাই সেখানে ছেলেটির নাম কি ছিল? শোভন। তোমার মা শয্যাগত, তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই? বিজ্ঞাপন তারপরেও কিন্তু থামলো না। পিতার স্বর ভারী হয়ে আসছে, যেন মনে হয় যেন গলাটা ধরা। শোভন, এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না। কিন্তু শোভনের হৃদয় এতে বুঝি গলল না। দেখা গেল বিজ্ঞাপন সমানভাবে চলেছে, শুধু পিতার নিজেকে সামলাবার আর ক্ষমতা নাই। এবার তার স্বরে কাতরতা, শুধু কাতরতা নয়, একান্ত দুর্বলতা। শোভন, জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে? এসো, আমাদের দুঃখ দিও না। এখানে কিন্তু বাবা মার যে কাতর অনুরোধ, সেটাই কিন্তু এই সোমেশের গল্পতে আমরা দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু সোমেশের গল্পতে কিন্তু ছেলে ফিরে আসছে না। বিজ্ঞাপন ক্রমশ হতাশ, হাহাকার হয়ে উঠল। তারপর একেবারে গেল বদলে। আর শোভনকে উদ্দেশ্য করে কিছু লেখা নাই, সাধারণ একটি বিজ্ঞপ্তি মাত্র। এই ধরনের এই চেহারার এই বয়সের একটি ছেলে, আজ 1 বছর তার কোনো সন্ধান নেই। সন্ধান দিতে পারলে পুরস্কার পাওয়া যাবে। পুরস্কারের পরিমাণ ক্রমশই বাড়তে লাগলো খবরের কাগজের পাতায়। দোহারা ছিপছিপে একটি বছর, 16-17 ছেলে। পরিচয় চিহ্ন ঘাড়ের দিকে, ডান কানের কাছে একটি বড় জরুল। জীবিত না মৃত এইটুকু যদি কেউ সন্ধান দিতে পারে, তাহলেও পুরস্কার পাওয়া যাবে। সোমেশ চুপ করিল খানিক্ষণের জন্য। জলের ছাটে শার্শির কাজ একেবারে ঝাপসা হইয়া গিয়াছে। ঘরের ভিতর ঠান্ডায় মনে হইতেছে একটা কম্বল টম্বল জড়াইতে পারিলে ভালো হয়। অর্থাৎ যখন সোমেশ এই গল্পগুলো বলছিল, তখন কিন্তু বৃষ্টিতে সব জায়গায় আরো শীত বেড়ে গেছিল। বোঝা গেল? বলিলাম, এত গেল বিজ্ঞাপনের উপাখ্যান, আসল ব্যাপারে কিছু জানো নাকি? জানি, শোভনকে আমি জানতাম। সে যে কোনো ভয়ঙ্কর অভিমানের বশে বাড়ি ছেড়ে এসেছিল তা মনে করো না। বাড়ি ছাড়াটাই তার কাছে একান্ত সহজ। ছুতোটা যা হোক কিছু হলেই হলো। পৃথিবীতে 2-1টা লোক আসে জন্ম থেকে একেবারে নির্লিপ্ত মন নিয়ে। তারা ঠিক কঠিন হৃদয় নয়, বরং বলা যেতে পারে তাদের মন তৈলাক্ত। পিচ্ছিল বলে তারা কোথাও ধরা পড়ে না। মানে এমন এমন কিছু কিছু মানুষ থাকে, তারা কঠিন মনের হয় না, কিন্তু অন্যরকম হয়। কিছু তাদের মনে দাগ দিতে পারে না, মানে তাদের মনে কোনো কিছু এফেক্ট পড়ে না, সবকিছু তারা কেমন ভাবে উড়িয়ে দেয়। শুনলে আশ্চর্য হবে, খবরের কাগজের বিজ্ঞাপনের সংবাদ জানলেও সেগুলো সে অনুসরণই করেনি, ওটা শুনেইনি, খোঁজই করেনি খবরের কাগজের কোনোদিন। যে বাবা মা হয়তো কিছু আমাদের লিখছে বা খবরের কাগজে ছাপিয়েছে, সেটাও সে কখনো খেয়াল করেনি। কোনোদিন চোখে পড়েছিল হয়তো, তারপর অনায়াসে সেগুলো গেছিল ভুলে। বাড়ির বাইরে যে সমস্ত দুঃখ অসুবিধা অন্য কেউ হলে হয়রান হয়ে পড়তো, তার ভেতরে সে পেয়েছে মুক্তির স্বাদ। অর্থাৎ ছেলেটি বাড়ি থেকে বাইরেতেই মুক্তির স্বাদ পেয়েছে, অর্থাৎ নিজেকে মুক্ত ভেবে নিয়েছে। অন্য কেউ যাই ভাবুক না ভাবুক, সে নিজেকে একটি ছোট সংসারের আদরের ছেলে হিসেবে শুধু ভাবতে পারেনি। কিন্তু বিজ্ঞাপন যেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল, সেদিন কেন বলা যায় না তার উদাসীন মনও বিচলিত হয়ে উঠল। বিজ্ঞাপন বন্ধ হয়েছিল একটু অসাধারণভাবে। ক্লান্তভাবে চলতে চলতে একদিন হঠাৎ তা থেমে যায়নি। হঠাৎ যেন একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় সংবাদপত্রের পাতা স্তব্ধ হয়ে গেল। শোভনের চেহারার বর্ণনার বদলে হঠাৎ একদিন দেখা গেল, শোভন, তোমার মার সঙ্গে আর তোমার বুঝি দেখা হলো না। তিনি শুধু তোমারই নাম করছেন এখনো। তারপর আর কোনো বিজ্ঞাপন দেখা গেল না। প্রায় 2 বছর কেটে গেছে। শোভন একদিন হঠাৎ গিয়ে হাজির তার দেশে। একটা ব্যাপারে শোভনের প্রকৃতির খানিকটা পরিচয় পাবে, সে কথাটা আগে বলিনি। শোভন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে নয়। শোভন সম্পূর্ণ বললেও তাদের ঠিক বর্ণনা করা হয় না। তাদের প্রাচীন জমিদারি অনেক দুর্দিনের ভেতর দিয়ে এসেও তখনও তেমন ক্ষয় পায়নি। শোভনই তার একমাত্র উত্তরাধিকারী, অর্থাৎ শোভন অনেক সম্পত্তির মালিক, এটা বোঝাতে চাইছে। সোমেশ একটু থামতেই আমি বললাম, যাক, শেষটুকু আর না বললেও চলবে। বুঝতে পেরেছি। সোমেশ একটু হাসিয়া কোনো উত্তর না দিয়ে বলিয়া চলিল, 2 বছর স্বাধীন জীবনের দুঃখ কষ্ট গায়ে না মাখলেও তার ছাপ শোভনের ওপর তখন পড়েছে। 2 বছরে সে অনেক পরিবর্তিত হয়েছে। কিন্তু তাই বলে তাদের কর্মচারীরা তাকে চিনতে পারবে না এতটা আশঙ্কা করেনি। অর্থাৎ বাড়ির যে কাজ করা লোকগুলো, তারা যে তাকে চিনতে পারেনি এতটা সে ভাবতেও পারেনি, যে চিনতে কেন পারছে না। শোভন দেশে পৌঁছে সোজাসুজি তাদের বাড়ি ঢুকছিল। প্রথমে তাকে বাধা দিলেন তাদের পুরনো নায়েব মশাই। কাকে চান? এই কথাটা বলে শোভন হেসে বললে, কাউকে না, বাড়িতে যেতে চাই।
নায়েব মশাই তার দিকে খানিক তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে থেকে তারপর একটু স্মিত হাস্যে বললেন, ও, কিন্তু এত তাড়াতাড়ি কেন? আসুন, বাড়িতে একটু বিশ্রাম করুন। শোভন অবাক হয়ে বললে, সে কি? কি হয়েছে নায়েব মশাই? না না, হয়নি কিছু। মা ভালো আছেন? শোভনের প্রশ্নে এবার সত্যি ব্যাকুলতা ছিল। নায়েব মশাই তেমনি অদ্ভুত হাসি হেসে বললেন, ভালো আছেন বই কি, আসুন আসুন আমার সঙ্গে। শোভন তবু বললে, কিন্তু ভেতরে গেলেই তো হয়। নায়েব মশাই একটু যেন কঠিন স্বরে বললেন, না, হয় না, আপনি আমার সঙ্গে আসুন। শোভন রীতিমতো বিমূঢ় অবস্থায় আবার নায়েব মশাইকে অনুসরণ করে বড়বাড়িতে গিয়ে উঠল। এখানে বারবাড়ি হচ্ছে বাইরের ঘর, ঠিক আছে? 2 বছরে সেখানে কিছু কিছু পরিবর্তন হয়েছে। পুরনো সরকার তাদের নেই, নতুন দুটো লোক সেখানে বসে খাতা লিখছে। তার পরিচিত বৃদ্ধ খাজাঞ্চি মশাইকে দেখে সে যেন আশ্বস্ত হলো। নায়েব মশাই তাকে একটা চেয়ারে বসতে বলে খাজাঞ্চি মহাশয়কে উদ্দেশ্য করে বললেন, ইনি ভেতরে যেতে চাইছেন। শোভনের কাছে নায়েব মশাইয়ের গলার স্বর কেমন যেন অস্বাভাবিক মনে হলো। খাজাঞ্চি মশাই নাকের ওপরকার চশমাটা একটু আঙুল দিয়ে তুলে তার দিকে চেয়ে বললেন, ও, ইনি আজই এসেছেন বুঝি? হ্যাঁ, এই মাত্র। শোভন এবার অধীরভাবে বলে উঠল, আপনারা কি বলতে চান স্পষ্ট করে বলুন। মার কি হয়েছে? মার কি কিছু হয়েছে? বাবা কেমন আছেন? চারিধারে সব কটা দৃষ্টি তার উপর অদ্ভুতভাবে নিবদ্ধ। খানিকক্ষণ সকলেই নীরব। তারপর নায়েব মশাই বললেন, তারা সবাই ভালো আছেন, কিন্তু এখন তো আপনার সঙ্গে দেখা হবে না। এবার শোভন ক্রুদ্ধ হয়ে উঠল, কেন দেখা হবে না? আপনাদের কি মাথা খারাপ হয়েছে? আমি চললুম। শোভন উঠল, কিন্তু নায়েব মশাই দরজার কাছে সামান্য কিছু এগিয়ে গিয়ে শান্ত হয়ে বললেন, দেখুন, মিছিমিছি কেলেঙ্কারি করে লাভ নেই, তাতে ফল হবে না কিছু। হঠাৎ শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্করভাবে স্পষ্ট হয়ে উঠল। সে বিস্মিত ভীত কণ্ঠে বলল, আপনারা কি আমাকে চিনতে পারছেন না? সকলে নীরব। আমি শোভন, বুঝতে পারছেন না? আমি শোভন। নায়েব মশাই এবার বললেন, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। পাশের ঘরে গিয়ে টেবিলের একটা ড্রয়ার খুলে তিনি একটা জিনিস এনে শোভনের হাতে দিলেন। তারই একটা পুরনো ফটো, সাধারণভাবে তোলা, এখন অস্পষ্ট হয়ে এসেছে একটু। নায়েব মশাই বললেন, চেনে নেকে? শোভন বিস্মিত কণ্ঠে বলল, এ তো আমারই ফটো, দেখুন ভালো করে, আপনারাই মিলিয়ে। না, এ অসহ্য। চুলগুলো মুঠি করে ধরে সে বসে পড়ল। নায়েব মশাই তার সঙ্গে বসে বললেন, দেখুন, কিছু মনে করবেন না, আপনার সঙ্গে একটু মিল আছে সত্যি, কিন্তু এর আগে আরো দুজনের সঙ্গে ছিল, মায় জরুল পর্যন্ত। আমাদের এ নিয়ে গোলমাল করতে মানা আছে, আমরা কিছু হাঙ্গামা করব না, আপনি এখন চলে যেতে পারেন। শোভন উদ্ভ্রান্তভাবে সকলের দিকে চেয়ে দেখলো, সকলের দৃষ্টিতে অবিশ্বাস। কাতরভাবে বলল, একবার শুধু আমি মা বাবার সঙ্গে দেখা করব। আপনারা বিশ্বাস করছেন না, কিন্তু একবার আমায় শুধু দেখা করতে দিন। নায়েব মশাই হতাশভাবে হাতের ভঙ্গি করে বললেন, শুনুন তাহলে, 7 দিন আগে শোভন মারা গেছে, তার মৃত্যুর খবর আমরা পেয়েছি। শোভন এই অবস্থাতে না হেসে পারলে না, বললে, কেমন করে মারা গেল? তার কণ্ঠস্বরে বিদ্রুপ উপেক্ষা করে নায়েব মশাই বললেন, মারা গিয়েছে রাস্তায় গাড়ি চাপা পড়ে অপঘাতে। নাম ধাম পাওয়া সম্ভব হয়নি, কিন্তু যারা দুর্ঘটনার সময় উপস্থিত ছিল তাদের কয়েকজন খবরের কাগজে আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সব কথা জানিয়েছেন। হাসপাতালেও আমরা খবর নিয়েছি, সেখানকার ডাক্তারের বর্ণনাও আমাদের সঙ্গে মিলে গিয়েছে। শোভন এরপর কি করত বলা যায় না, কিন্তু সেই সময় দেখা গেল তার বাবা বাড়ি থেকে বেরুচ্ছেন। মানুষের সঙ্গে ঝড়ে ভাঙা গাছের যে এতদূর সাদৃশ্য হতে পারে, সাহিত্যের উপমা পড়েও কখনো তার মনে হয়নি। আবারও বলছি, শোভন এরপর কি করতো বলা যায় না, কিন্তু সেই সময় দেখা গেল তার বাবা বাড়ি থেকে বেরুচ্ছেন। মানুষের সঙ্গে ঝড়ে ভাঙা গাছের যে এতদূর সাদৃশ্য হতে পারে, সাহিত্যের উপমা পড়েও কখনো তার মনে হয়নি। তার চলার গতিতে পর্যন্ত যেন ভয়ঙ্কর দুর্ঘটনার পরিচয় আছে। সকলে কিছু বুঝে ওঠার আগেই শোভন দৌড়ে ঘর থেকে পার হয়ে গেল। নায়েব ও কর্মচারীরা ব্যাপারটা বুঝে যখন তার পিছু নিলে, তখন সে বাবার কাছে গিয়ে উপস্থিত হয়েছে। বাবা! বৃদ্ধ থমকে দাঁড়ালেন। সে মুখের বেদনাময় বিমূঢ়তা শোভনের বুকে ছুরির মতো বিঁধল। বাবা, আমায় চিনতে পারছো? বৃদ্ধ স্থলিত পদে এক পায়ে গিয়ে আবার থমকে গেলেন। প্রবল ভাবাবেগ তার বার্ধক্যের শিথিল মুখকে বিকৃত করে দিচ্ছে। তখন নায়েব মশাই ও কর্মচারীরা এসে পড়েছেন। বৃদ্ধ কম্পিত হাত তুলে কম্পিত স্বরে বললেন, কে? নায়েব মশাই শোভনের কাঁধে দৃঢ়ভাবে হাত রেখে বললেন, না, কেউ না। সেই সেবারের মতো এই নিয়ে 3 বার হলো। একজন কর্মচারী বললে,
আমরা আসতে দিইনি, হঠাৎ আমাদের হাত ছাড়িয়ে বৃদ্ধ তাকে থামিয়ে বললেন, কিছু বলো না, চলে যেতে দাও। বৃদ্ধ শেষবার শোভনের দিকে কাতরভাবে চেয়ে আবার ঘরের দিকে ফিরলেন। শোভন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নায়েব মশাই তাকে কি বলছিলেন অনেকক্ষণ সে কিছু শুনতে পায়নি। কখন সে আবার বারবারিতে এসে বসেছে তাও তার মনে নেই। আচ্ছন্নতা তার কাটলো খানিক বাদে। ভেতর বাড়ি থেকে একজন কর্মচারী নায়েব মশাইকে এসে কি বলছে, নায়েব মশাই তাকে কি বলছেন যেন ঠিক শোনা যাচ্ছে না। না, এইবার বোঝা যাচ্ছে। নায়েব মশাইয়ের হাতে অনেকগুলো টাকার নোট, কণ্ঠস্বরে তার মিনতি, শোভনকে একটা কাজ করতে হবে। বাড়ির কর্ত্রী মুমূর্ষ, ছেলের মৃত্যু সংবাদ তিনি শোনেননি, তাকে কিছু জানানো হয়নি, এখনো তিনি তাকে দেখবার আশা করে আছেন। সেজন্যই বুঝি তিনি মৃত্যুতেও শান্তি পেতে পাচ্ছেন না। শোভনকে তা হারানো ছেলে হয়ে একবার দেখা দিতে হবে। মুমূর্ষুর নিষ্প্রভ দৃষ্টিতে কোনো কিছু ধরা পড়বে না। হারানো ছেলের সঙ্গে তার সত্যি সাদৃশ্য আছে। মৃত্যু পথযাত্রীকে এই শেষ সান্ত্বনাটুকু দেবার জন্যে জমিদার নিজে তাকে কাতর অনুরোধ জানিয়েছেন। তার এতে কোনো ক্ষতি নেই। নায়েব মশাই নোটের তারাটা শোভনের হাতে গুজে দিলেন। সোমেশ চুপ করিল। এই কথাটা বলার পর সোমেশ চুপ করে গেল। খানিকক্ষণ বাইরের বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নাই। আমি অবশেষে বললাম, সোমেশ, তোমার কানের কাছে একটা জরুল আছে না? সোমেশ হাসিয়া বলিল, সেই জন্যেই গল্প বানানো সহজ হলো। কিন্তু কেন বলা যায় না, শীতের বাদলের এই শীতল প্রায়ন্ধকার অস্বাভাবিক অপরাহ্নে তার হাসিটাই বিশ্বাস করিতে আমার প্রবৃত্তি হইল না। তার মানে এতক্ষণ সোমেশ যে গল্পটা বলছিল সেটা কিন্তু সোমেশের নিজের জীবনেরই কথা। বোঝা গেল? তাহলে এই হলো তোমাদের নিরুদ্দেশ গল্পটার পুরো গল্পটা। কেমন লাগলো তোমাদের? আশা করি প্রত্যেকেরই বুঝতে কোনো অসুবিধা হয়নি, সবাই বুঝতে পেরেছো। গল্পটা একটু বড়, একটা সময় লাগলো, কিন্তু তোমরা কিন্তু পুরোটাই শুনবে, ঠিক আছে? গল্পটা বড় হলেও, ভিডিওটা বড় হলেও চেষ্টা করবে পুরোটাই শোনার। তাই সময় নিয়ে কিন্তু ভিডিওটা শোনো, প্রত্যেকেরই ভালো লাগবে। তো ভিডিওটা তাহলে কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তো আজকে এখানেই, নেক্সট ভিডিও তোমাদেরকে এখান থেকে আমি প্রশ্ন দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট ভিডিওতে।